আর আজকে হচ্ছে আমরা আমাদের মাস্টার ক্লাস ভিডিওর একটা গুরুত্বপূর্ণ টপিকের দিকে প্রবেশ করব, যেটা তোমরা 9-10-এও অনেকবার পড়ে এসেছো। চিন্তা করে দেখো, 9-10-এ যখন তোমরা হচ্ছে এসএসসি লেভেল এক্সাম দিতে, তখন সবচেয়ে বেশি কোন টপিক থেকে কোশ্চেন আসতো? পর্যায় সারণীর পর্যাবৃত্ত ধর্ম না? তো আজকে হচ্ছে আমরা ঠিক ওই পর্যাবৃত্ত ধর্ম, দ্যাট মিনস ওই যে পিরিয়ডিক যে প্রপার্টিজ গুলো আছে, ওই পিরিয়ডিক প্রপার্টিজ গুলো নিয়ে হচ্ছে আমরা ঠিকঠাক মতো কাজ করব। ঠিক আছে? সো এই পিরিয়ডিক প্রপার্টিজ গুলো নিয়ে হচ্ছে আমরা ডিটেইলস আলোচনা করতে চাই, যে কিভাবে কি হচ্ছে, এরপর কিছু কোশ্চেন সলভ করতে চাই, এবং তার সাথেই হচ্ছে আমরা কিছু জোস জো লেভেলের ডিসিশন নিতে চাই। ঠিক আছে? তো এটা করার জন্য আমরা শুরুতেই যখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের টপিক যেটা, সেটার দিকে, সেটা হইতেছে পর্যায়বৃত্ত ধর্ম, এবং এর সাথে আসবে গলনাঙ্ক, স্ফুর্ণাঙ্ক, পারমাণবিক আকার ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এবং সেখানে আসছে ধাতব এবং অধাতব ধর্ম। সো এইগুলো নিয়ে আমরা ডিটেইলসে পড়াশোনা করব। আমি জানি তোমরা সবাই পারো, সো এখানে আহামরি কঠিন কিছুই নেই, খালি আমরা একটু আলোচনা করব আর কিছু কোশ্চেন সলভ করে ফেলবো, শেষ। তো এরপর যখন আমরা কাজ করতেছি, প্রথম যেটা হচ্ছে আমরা জানতে চাই সেটা হচ্ছে, ভাই এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন আসে। যদি একটু ডিউর কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করো, তাহলে তোমরা দেখবা যে 2014 থেকে 2021-22 পর্যন্ত অলমোস্ট প্রতি বছরই এখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা আসছে। বা তুমি যদি একটু চেষ্টা করো, জিএসটি যখন থেকে এক্সাম হওয়া শুরু করছে, বা এগ্রি উচ্চ যখন থেকে এক্সাম হওয়া শুরু করছে, তখন থেকে কিন্তু হচ্ছে আলটিমেটলি প্রতি বছরই আসছে। বা তোমরা এখানে যখন আরইউতে দেখবা, বা তোমরা যখন সিইউতে দেখবা, এগুলোতে কিন্তু অলমোস্ট প্রতি বছরে এখান থেকে কোয়েশ্চেনটা আসছে। তাই একটু বুঝতেই পারতেছো যে এই টপিকটা আজকের জন্য কতটা ইম্পর্টেন্স রাখে। ঠিক আছে? এবং এই জায়গাটাতেই আমরা আরো দেখতে পাই যে শুধু যে ডিওতে এমসিকিউতে আসে তাও কিন্তু না, এখানে অলরেডি এই যে আমাদের 2-3 বছর এক্সাম হয়েছে, বাট স্টিল ডিওতে কিন্তু অলরেডি চলে আসছে এটা। ঠিক আছে? সো এটা রিটেন প্লাস এমসিকিউ সবকিছুতে কিন্তু আমাদের লাগতেছে। সো আমরা খুব ভালো করে এগুলো পড়বো। ঠিক আছে? সো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, তো আমরা ফার্স্টে একটু পর্যায় সারণী নিয়ে কথাবার্তা বলবো আবারও। এখন এখানে শুরুতে কি বলছিলাম বলেন তো, যে আমাদের উপর থেকে যখন নিচের দিকে আমরা নামি, তখন একটা গ্রুপের ক্ষেত্রে আকার কি বৃদ্ধি পায় না কমে যায় বলেন তো? অবশ্যই আকারটা বৃদ্ধি পায়। কেন বলতো? কারণ শক্তি স্তরটা বৃদ্ধি পায়, রাইট? যেহেতু হচ্ছে শক্তি স্তরটা বৃদ্ধি পায়, এই জন্য আমার কাছে কি মনে হয়েছে, আকারটা বেড়ে গেছে। অপর দিকে আমরা যখনই হচ্ছে একটা পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে যাই, তখন কি হয় বলতো? তখন এখানটার ভিতরে আমাদের যে হচ্ছে আকারটা আছে, সে আকারটা কিন্তু একটু কমে যায়, তাই না? আকারটা কমে যায়। এবং একই সাথে আমরা কিন্তু ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপর আকারের সাথে আরো অনেক কিছু সম্পর্ক স্থাপন করতে পারি। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমরা করব। যেমন আমরা তোমাদের ছোটবেলায় আমি একটু শর্টকাট বলি, সে শর্টকাটটা কি ছিল, যে আকারের সাথে আমার আয়তের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আয়তটা কি? আয়তটা হচ্ছে আতে আমার আয়নীকরণ শক্তি, আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপরে এদিকে ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর এদিকে ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? এই জিনিসগুলো আর কি এখানে আছে। তো এখানে আমি যেটা বলতে চাই, যে আকার যদি কমে, তাহলে হচ্ছে আইত যেটা আছে, সে আইতটা কিন্তু এখানে বেড়ে যাবে। বারবার করে বলতেছি যে এখানে যখন তুমি কাজ করতেছো, তখন কিন্তু আলটিমেটলি কি হয়, যে আকার বাড়লে আয়ত কমে, আকার বাড়লে আয়ত কমে, আর আকার কমলে আয়ত বেড়ে যায়। তাহলে এখানে দেখো আকার বাড়ছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, আয়ত যে ব্যাপারটা, সে আয়তের ব্যাপারটা কমে যাবে। আয়ত কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। মানে আমরা সব মনে রাখার জন্য ভাই মনে রাখতাম আর কি। ঠিক আছে? বা তুমি যখন হচ্ছে এখানে কম্পেয়ার করছে, তখন আরেকটা কথা বলছিল না, যে ভাই এদিকে বাম দিকে মনে করে দেখো সবগুলো কি আছে, ধাতু আছে। সব ধাতুগুলা হচ্ছে বাম দিকে। যখন তুমি এই ধাতু থেকে এদিকে আসতেছো, তখন কার দিকে আসতেছো? অধাতুর দিকে আসতেছো, রাইট? তাহলে বাম থেকে ডান দিকে আসতে কোন ধর্ম বাড়তেছে বলতো? অধাতব ধর্ম বাড়তেছে। তো এখানে কিন্তু অধাতব ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। তো এটাও কিন্তু আমি বলতে পারি এখানে। তো আমি তোমাদেরকে শুরুতে তোমাদের 9-10-এর জাস্ট জিনিসগুলো একটু বলে দিলাম। এগুলো হচ্ছে কোন রকম ব্যতিক্রম ছাড়া জিনিসপাতি। ঠিক আছে? যে এই যে আকারের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, আর এই যে উল্টা সম্পর্ক হয়, এগুলো জাস্ট মনে রাখার কিছু টেকনিক। ঠিক আছে? এখন দেখো পরের পেজে যখন তুমি যাবা, তখন আমরা এবার ডিটেইলস আলোচনায় যাব, যে একটা মৌল নিয়ে কাজ করতেছি, এর যেসব ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার উপর পরিবর্তনের উপর ভিত্তি করে চেঞ্জটা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা পর্যায়বৃত্ততা বলি। এরপর কি হয়েছে, মৌলের পর্যায়বৃত্ততার মূল কারণ হচ্ছে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের একটি নির্দিষ্ট ব্যবধান পরপর কি হয়, পুনরাবৃত্তি ঘটে বা চেঞ্জটা হয়ে যায়। ঠিক আছে? যেমন তুমি চিন্তা করে দেখো, তোমার এখানে মধ্যে এইটা যখন কাজ করতেছো, এই যে এরকম ভাবে যখন কাজ করতে, তখন কি হয়,
এরকম ছিল না বোরন, তারপর কি ছিল কার্বন, নাইট্রোজেন, এখানে কে ছিল ফ্লোরিন, সরি অক্সিজেন, তারপর ফ্লোরিন, এটা হচ্ছে আমার নিয়ন। আর এ সাইডে কি ছিল এরকম ছিল, তাই তো? এখন দেখো তো ভাই, এখানটার মধ্যে যখন তুমি কাজ করবা তখন ইনিশিয়ালি যদি তুমি এই পয়েন্টটা থেকে শুরু করো, তাহলে এই জিনিসগুলোকে পার করে আবার এখানে গিয়ে তুমি মিল পাচ্ছ, বা তোমার এই সাইড থেকে এই সাইড একটা ক্রমান্বয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তুমি যখন এখান থেকে চার্জ করছো তখন কি হচ্ছে, এখানে গিয়ে আবার একটু ঘুরে এসে পরে কি হইতেছে, এখানে গিয়ে মিলটা খুঁজে পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু কি হয়েছে, ক্রমান্বয়ে আমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সো এখন এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করতে যাচ্ছি। তো এখন প্রথমে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কি, দেখো একটা গ্রুপে যখন তুমি উপর থেকে নিচের দিকে নামবা তখন কি হয়, একটি করে শক্তি স্তর বাড়তে থাকে, এবং শক্তি স্তর যদি বাড়তে থাকে তাহলে কি হয় বলতো, অবশ্যই তার আকারটা বাড়বে। এই কথাটা কিন্তু আমি বলে আসছিলাম, উপর থেকে নিচের দিকে নামছি, ফলে কি বৃদ্ধি পাইছে বলতো, আকার জিনিসটা বৃদ্ধি পাইছে। যেমন এখানে লিথিয়াম আছে, তো এখানে 3টা হলে কি হবে, 2 আর 1, তো এখানে পারমাণবিক ব্যাসার্ধ এটা পাওয়া গেছে। বা তুমি যখন কাজ করতেছো কি সোডিয়ামকে নিয়ে, তখন কি হচ্ছে 11টা আসছে, তো এখানে 2 8 1, তো এখানে 0.81 একটু বাড়ছে। বা এখানে যখন কাজ করছে পটাশিয়াম নিয়ে, তখন 4টা শেল চলে আসছে, তো এখানে কি আর একটু ব্যাসার্ধ বাড়ছে। তো এখানে যত উপর থেকে নিচের দিকে নামতেছো শেল বাড়তেছে, এই কারণে কি হইতেছে বলতো, এই জন্য আলটিমেটলি আমার যে আকারটা আছে সে আকারটাও কিন্তু আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে। তো এই হচ্ছে আমার বেসিক ব্যাপারটা। তারপর যদি আমরা কাজ করি তাহলে কি আছে, এবার যখন তুমি একটা পর্যায় ওয়াইজ কাজ করতেছো, হ্যাঁ পর্যায় ওয়াইজ, তখন কি হইতেছে দেখো তো, আমাদের এখানে এই বাম দিকে হচ্ছে আমার ছিল লিথিয়াম, আর এদিকে ডান দিকে আসছে ফ্লোরিন। এই বাম দিক থেকে যত তুমি ডান দিকে যাচ্ছ তত শক্তি স্তর কিন্তু সেম, ঠিক আছে? শক্তি স্তর কিন্তু বাড়ে না, শক্তি স্তর কিন্তু সেম থাকে, কিন্তু কি বাড়তেছে বলতো, ইলেকট্রন প্রোটনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ইলেকট্রন প্রোটনটা বেড়ে যায়, বা শক্তি স্তর কিন্তু বাড়ে না, ঠিক আছে? সো এই যে আমার ইলেকট্রন প্রোটনটা হচ্ছে বাড়তেছে, বা শক্তি স্তরটা সেম থাকতেছে, এই কারণে কি হয় আলটিমেটলি, আমার হচ্ছে আলটিমেটলি ওভারঅল যে বলটা আছে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটা বেড়ে যায়। যত ইলেকট্রন প্রোটন বাড়বে তত আকর্ষণ বল বাড়ে, ফলে কি হয়, ফলে আকারটা আমার ছোট হয়ে যায়, ঠিক আছে? এই জন্য পর্যায়ে বাম থেকে ডানতে গেলে কি হয় বলতো, আকার যেটা আছে সে আকারটা হচ্ছে সময়ের সাথে কমে যাচ্ছে, ঠিক আছে? তো এখন এই যে পর্যাবৃত্ত ধর্মটা নিয়ে আমরা কাজ করছি, রাইট? যেমন দেখো এখানের মধ্যে কি আছে, এখানে 3 ইলেকট্রন ছিল, 2 আর 1, তাহলে এখানে কি 2 আর 2, 2 আর 3, 2 আর 3 5 এরকম এরকম হয়েছে। ফলে কি হয়েছে দেখো, ওর আকারটা হচ্ছে সবচেয়ে বড়, আর ওর আকারটা কি সবচেয়ে ছোট। তাহলে আমি তোমাকে যদি কোশ্চেন করি যে গ্রুপ সরি পর্যায় 2 এর ভিতরে সবচেয়ে বড় আকার কে, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে সবচেয়ে বড় কে বলতো, পর্যায় 2 এর সবচেয়ে বড় হচ্ছে লিথিয়াম, আর পর্যায় 2 এর সবচেয়ে ছোট কে, পর্যায় 2 এর সবচেয়ে ছোট হচ্ছে আমার আলটিমেটলি এখানে ফ্লোরিন, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা কাজ করে ফেলছি। তো এবার যদি পরেরটা আমরা একটু যাই, তাহলে এখন আমরা একটু ছোট্ট করে এই কাজটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ভাই আমরা আগের স্তরগুলোর ভিতরে পরমাণু বড় ছোট হওয়া নিয়ে কথা বলছি, আর পরেরটার কোশ্চেন আমরা করতে চাচ্ছি যে ভাই তাহলে এই পারমাণবিক ব্যাসার্ধ বলতে আসলে কি বুঝি, বা জিনিসটা আসলে কিভাবে করা হয়েছে, কারণ জিনিসটা তো অনেক ছোট, রাইট? তাহলে আমরা কিভাবে বের করলাম, কিভাবে জিনিসটা নিয়ে কাজ করতেছি। তো এটা কাজ করার সিস্টেমটা হচ্ছে যে তোমাদেরকে কি করতে হবে, এই মৌলের বন্ধন প্রকৃতির উপর নির্ভর করে আমাদের পরমাণু আকার কিন্তু চেঞ্জ হইতে পারে। মানে একই পরমাণু দিয়ে তুমি কিন্তু যদি ওটাকে এক টাইপের বন্ধনের ভিতরে নাও, তাহলে ও কিন্তু এক এক জায়গায় এক এক রকম রকম ব্যাসার্ধ দিতে পারে, তার বন্ধন কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন তোমাকে বুঝায় বলি, ধরো আমাদের কোন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়েছে, যে কোনো শেয়ার করছে, শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এখন এই সমযোজী বন্ধনের ব্যাসার্ধ কিভাবে বের করে, সিস্টেমটা হচ্ছে একটার কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্র পর্যন্ত তুমি ডিসটেন্সটা নিবা, হ্যাঁ টোটাল ডিসটেন্সটাকে তুমি নিচ্ছ, এই যে টোটাল ডিসটেন্স যেটা আছে এই টোটাল ডিসটেন্সটা তুমি আগে নিবা। এরপর নেওয়ার পর যেহেতু দুইটা কি মাঝখানে শেয়ার হয়, সেটা কত দিয়ে ডিভাইড করে দিবা, জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিবা। সো এখন কি করতেছো, ধরো তুমি ক্লোরিন ক্লোরিন করতে চাও, দুটার পর্যন্ত ডিসটেন্স দিবা, মাঝখানে 2 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স নিচ্ছে কত, ডি, তাহলে এই ডিসটেন্সটাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে যেটা আসবে ওটা হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। এবং যেহেতু সমযোজী যৌগের জন্য ব্যাপারটা মাপছো, এই জন্য ওর ব্যাসার্ধের নাম কি হবে, সমযোজী ব্যাসার্ধ। এবার ধরো কার্বন কার্বনের সেম কাজ করছো, একটা কেন্দ্র আরেকটা কেন্দ্র, এদের মধ্যকার যে দূরত্ব
ওটা হচ্ছে ডি। এবার এই ডি কে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? একটা সমযোজী ব্যাসার্ধ। কিন্তু এবার কার কার জন্য এটা? কার্বন কার্বনের জন্য, ঠিক আছে? আর এখানে যদি তুমি কার্বন আর ক্লোরিনটা বের করতে চাও তখন ব্যাপারটা কি দাঁড়াবে বলো তো? তখন ব্যাপারটা হচ্ছে এইটার জন্য তুমি কত পাইছিলা দেখো, এটার জন্য তুমি পাইছিলা এই মাত্র বের করে আসছো যে শুধুমাত্র যখন কে আছে কার্বন কার্বন আছে তার জন্য তুমি কত পাইছিলা? তার জন্য তুমি পাইছিলা হচ্ছে 77। আর এখানে কত পাইছিলা বলো তো? এইখান থেকে দূরত্ব কত পাইছিলা? এই কেন্দ্র থেকে এই দূরত্বটা কত পাইছিলা বলো তো? এই ডিসটেন্সে কত পাইছিলা? এখানের জন্য বের করছো, সেটা কত? 99। সো এই 99 আর 77 এগুলা যোগ করে এবার তুমি হাফ করবা। তার মানে এগুলো ছিল সিমেট্রিক্যাল, মানে দুই সাইডে সেম পরমাণু, আর এগুলা কি সিমেট্রিক্যাল না, বাট কাহিনী কিন্তু একই, যে তুমি ওভারঅল ডিসটেন্সটা নিছো 2 দিয়ে ভাগ করে দিছো, ঠিক আছে? সব ক্ষেত্রে কাহিনী একটাই হবে, সেটা কি? সেটা হচ্ছে তুমি দুইটার একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিবা, ঠিক আছে? মনে রাখবা এই ডিসটেন্স যেটা মাপা হয় সেটা কিন্তু কি একটি নিউক্লিয়াসের কেন্দ্র থেকে আরেকটি নিউক্লিয়াসের কেন্দ্র পর্যন্ত, ওকে? কেন্দ্র টু কেন্দ্র মাপতে হবে, ওকে? লিখে দিচ্ছি এটা, এটা কিন্তু হচ্ছে কেন্দ্র টু কেন্দ্র, ঠিক আছে? সেন্টার টু সেন্টার কাজ করতে হবে, একটা পরমাণু কেন্দ্র থেকে আরেকটা পরমাণু কেন্দ্র পর্যন্ত, ওকে? আচ্ছা, এবার যখন সমযোজীর ক্ষেত্রে কাজ করছো তখন তার নাম কি বলতো? সমযোজী ব্যাসার্ধ। তাহলে বলতো ধাতব বন্ধনে যখন কাজ করবা তার নাম কি হবে? ধাতব ব্যাসার্ধ হয়ে যাবে। যেমন এখানে সেম ওয়েতে একটা কেন্দ্র থেকে একটা কেন্দ্র দূরত্ব, তো এই ডিসটেন্সটাকে তুমি আবার বলো ডি, তো ডি কে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই কি তার? সেটা হচ্ছে তার ধাতব ব্যাসার্ধ। তো সোডিয়াম ধাতু নাও, ম্যাগনেসিয়াম ধাতু নাও, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আর এখানে কি হয়েছে, এই যে অ্যানায়ন আর ক্যাটায়ন, এই জায়গাটা একটু ফোকাস করতে হবে যে ভাই এখানে এই আগে অ্যানায়নটা বের করা হয়, পরে ক্যাটায়নটা বের করা হয়, এদেরকে যোগ করে এদের ডিসটেন্সকে হাফ করে কাজ করা হয়, ঠিক আছে? সো এটাকে আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে কাজ করছি, তাই এর নাম কি হবে? আয়নিক ব্যাসার্ধ, ঠিক আছে? সো এখন দেখো ভাই আমরা 3 ধরনের ব্যাসার্ধ শিখে ফেলছি, সেটা কি কি? সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, তারপর কি ধাতব ব্যাসার্ধ, তারপর কি আয়নিক ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে কিছু যখন আমি কাজ করব দেখো, এখানে যখন কম্পেয়ার করতেছি খুব ক্লিয়ার কাট একটু দেখো আমার কথাবার্তা, এখানে কি হয়েছে, এখানে ভিতরে আমরা কাজ করতেছি হচ্ছে সোডিয়ামকে নিয়ে। এখন সোডিয়াম আর এখানে কি আছে? সোডিয়াম প্লাস। তাহলে বলো তো ভাই, সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন, তাহলে ওর যে আকারটা অবশ্যই সোডিয়াম প্লাস হইলে তার চেয়ে কি আকার ছোট হবে না? কারণ কি এখন প্রোটন 11টাই আছে বাট ইলেকট্রন হয়ে গেছে 10টা। সো 11টা প্রোটন মিলে 10টা ইলেকট্রন কি করবে? নিজের দিকে টেনে ধরবে না? টেনে ধরবে। এবং যখনই সে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসতেছে তখনই তাকে আমরা কি বলি? তখন আমরা তাকে বলি তার আকারটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে মেয়েটা বুঝিয়ে চাইতেছি যখন তুমি ক্যাটায়নের চার্জটা বাড়াচ্ছ, ক্যাটায়নের চার্জ বাড়াচ্ছ তখন কি আকার ছোট হইতেছে, ঠিক আছে? যত তুমি ক্যাটায়নের যেটা আছে এই ক্যাটায়নের চার্জ চার্জ যত বৃদ্ধি করবা তত কিন্তু কি হবে? ওই ক্যাটায়নটার আকারটা ছোট হয়ে যাবে, ছোট হবে, ঠিক আছে? এই জন্য তুমি কি করতেছো, তুমি যখন সোডিয়াম প্লাস নিয়ে কাজ করো বা ম্যাগনেসিয়াম 2 প্লাস নিয়ে কাজ করো বা অ্যালুমিনিয়াম 3 প্লাস নিয়ে কাজ করো, দেখো এখানে ওর চার্জ কিন্তু কি, ওর চার্জটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, এই জন্য কি হবে? ওর আকারটা হয়ে যাবে সবচাইতে ছোট। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? কারণ কি, কারণ হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু 11টা প্রোটন, এখানে কি 11টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে কি 12টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে কি বলতো 13টা প্রোটন 10টা ইলেকট্রন। সো সবচেয়ে বেশি আকর্ষণ কার? 13টা প্রোটন আর 10টা ইলেকট্রন। ও সবচেয়ে বেশি স্কুইজ করতে পারবে, সবচেয়ে বেশি টান দিয়ে নিজের কাছে আক্রমণ করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে। সো যেখানে প্রোটন নাম্বারটা সবচেয়ে বেশি হবে ওই জায়গাটার মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে? ইলেকট্রন কিন্তু 3 ক্ষেত্রে সেম, ইলেকট্রন সেম হইলে তুমি যত বেশি প্রোটন যার সে তত বেশি কি করতে পারবে? জিনিসটাকে টেনে নিজের কাছে নিয়ে আসতে পারবে। তাহলে এখন কোশ্চেন দাঁড়ায় ভাই এখানে তাহলে অ্যানায়নের জন্য কি দাঁড়ায়, সেটা হচ্ছে কোশ্চেন। এখন যখন তুমি অ্যানায়নের কেসে কাজ করতেছো খুব ক্লিয়ার কাট কথাবার্তা বুঝো, অ্যানায়নের কেসের মধ্যে কি হইতেছে, যেখানে সিএল ছিল দ্যাট মিন্স 17টা প্রোটন 17টা ইলেকট্রন, কিন্তু এবার এখানে কি হয়েছে, প্রোটন সেম আছে বাট ইলেকট্রন গেছে বেশি হয়ে। তাহলে যত ইলেকট্রন বেশি তত কি করবে? নিউক্লিয়াসের তার প্রতি আকর্ষণ আগের চেয়ে ধরে রাখার ক্ষমতা কমে যাবে না? চিন্তা করে দেখো, 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে যত ইজিলি অ্যাট্রাক্ট করতে পারছিল, 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে তার চেয়ে অনেক কম পরিমাণ অ্যাট্রাক্ট করতে পারে। যদি অনেক কম পরিমাণে অ্যাট্রাক্ট করে তখন কি হয় বলতো? তখন আলটিমেটলি কিন্তু হচ্ছে এখানটার ভিতরে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে কি হইলো বলতো? এখানে কিন্তু অ্যাট্রাকশন কম হয়েছে, এই জন্য আলটিমেটলি আকারটা কিন্তু বেড়ে গেছে, তাই না? আকার বেড়ে গেছে। সো অ্যানায়নের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? তাহলে অ্যানায়নের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে যত তুমি অ্যানায়নের আকার, অ্যানায়নের চার্জ যত বাড়াবা,
চার্জ যত বাড়াবা তত কিন্তু কি হবে, তার যে সাইজটা আছে তার সাইজও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্যই বলা হয় যে তুমি যদি N3 মাইনাস কে নিয়ে কাজ করো, এর সাথে O2 মাইনাস কে নিয়ে কাজ করো, এবং এখানে যদি হচ্ছে কি F মাইনাস কে নিয়ে কাজ করো, তাহলে যেখানে চার্জ সবচেয়ে বেশি অ্যানায়নের তার আকারটা কিন্তু কি হবে, সবচাইতে বড় হবে। সহজ হিসাব, ঠিক আছে, সবচেয়ে বড় হবে। তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে অ্যাপ্লাই করি, এই জিনিসটাই দেখবো আমরা যে নিচের কোনটির আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট। তাহলে কি বলছিলাম যে ক্যাটায়নের চার্জ যত বাড়ে, লিখে দিচ্ছি এটা, যে ক্যাটায়নের যে চার্জটা আছে, এই ক্যাটায়নের চার্জটা যত বৃদ্ধি পাবে তত কি হবে, তার যে ক্যাটায়নিক সাইজটা আছে, ক্যাটায়নের যে সাইজটা আছে সেই সাইজটা তত ছোট হবে। তাহলে এখন কি আছে দেখো, এখানে সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে, অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে, সিলিকন 4 প্লাস আছে। তাহলে এখন যার হচ্ছে এই ক্যাটায়নিক চার্জটা সবচেয়ে বেশি, তার কি হবে, তার হচ্ছে আকারটা সবচাইতে ছোট হবে। তার মানে এখানটার ভিতরে সবচেয়ে ছোট কে বলতো, সিলিকনটা। তাহলে অ্যান্সার হবে কি সিলিকন। কথা ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এখানে শর্ত আছে, কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে অবশ্যই তোমাকে কি করতে হবে, সবগুলার ইলেকট্রন নং সেম হইতে হবে। ইলেকট্রন নং যদি সেম হয় শুধু ওই ক্ষেত্রে কম্পারিজনটা পসিবল, নাহলে কিন্তু পসিবল না। মানে তুমি কখনো এরকম করতে পারবে না যে আচ্ছা ঠিক আছে O2 মাইনাস আর ক্যালসিয়াম 2 প্লাস এর মধ্যে ডিরেক্টলি হচ্ছে চার্জ দেখে বলে দিই, এটা কিন্তু চার্জ দেখে বলা যাবে না। ঠিক আছে, এরকম কিন্তু করা যাবে না। এটা তোমাকে তখন হচ্ছে ওর ইন্ডিভিজুয়াল আকার পিকোমিটার দিয়ে বের করে পরে কম্পেয়ারটা করতে হবে। ঠিক আছে, ওকে, চলো এই বন্ধ করে ফেলছি। তাহলে এবার সামনের দিকে যদি একটু যাই, তাহলে এখন কি হয়েছে, এখন আমরা এই জায়গায় চলে আসছি। তাহলে এবার তোমরা আমাকে বলো এই পার্টটুকুতে যখন কাজ করবা তখন কি হবে, এবার আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে নাইট্রোজেন অক্সিজেন অনেক কিছু আছে, তোমরা আমাকে ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। এখন আমি পুরোটা আগে লিখি, N3 মাইনাস, O2 মাইনাস, এটা হচ্ছে F মাইনাস, এটা হচ্ছে নিয়ন, এই সাইডে আছে সোডিয়াম প্লাস, এই সাইডে আছে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এই সাইডে গেলে হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। ওকে, তাহলে এখন কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যত অ্যানায়নের চার্জটা বেশি তত তার আকারটা কিন্তু কি বড়, তত তার আকারটা কি বড়, তাই না? যত অ্যানায়ন যেটা আছে সে অ্যানায়নের চার্জ যত বেশি তার কিন্তু কি সাইজটাও ঠিক ততই বেশি হচ্ছে। সো নিছি, আর অপর দিকে ক্যাটায়নের চার্জ যত বাড়বে তো তার কি হয়, আকারটা ছোট হবে। তাহলে ওই একটা লিখে ফেলো, কি হচ্ছে, ক্যাটায়ন যেটা আছে ওই ক্যাটায়নটার চার্জ যত বেশি হবে তার সাইজ কিন্তু কি হচ্ছে, তার সাইজ কিন্তু তত কমে যাচ্ছে, রাইট? সো এখন ওভারঅল এইটা হচ্ছে আমার পুরো জিনিসটা নিয়ে একসাথে আমি মার্চ করে ফেলছি। এবার দেখি তোমার কোশ্চেনের মধ্যে কুটটুক লাগছে, তাই না? দেখো প্রথমের মধ্যে কি করছে, N3 মাইনাস আগে লিখছে, Na প্লাস O2 মাইনাস দিছে পরে, তাহলে এটা হচ্ছে না, বাদ। ঠিক আছে, তারপর কি হইতেছে, N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস সোডিয়াম প্লাস, এটা মিলছে, এটা হইছে। ঠিক আছে, দেখি আর কোনটা হয় কিনা। সোডিয়াম প্লাস দিছে বড়, এটা হবে না। তারপর এটা কি দিছে, O2 মাইনাস F মাইনাস, ঠিক আছে, প্লাস এটা দিছে সবচেয়ে ছোট, এটা হবে না। ঠিক আছে, এটাও বাদ। তাহলে এখানের মধ্যে কি হইছে, F মাইনাস N3 মাইনাস, এটা হয়ই নাই, তাহলে এটাও কি বাদ। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল বি নাম্বারটা। ঠিক আছে, এই বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলে আসছি পরেরটাতে কাজ করি। পরেরটার মধ্যে কি বলছে, যে পর্যায় সারণীর ভিতরে 1A, ওই যে আমাদের প্রথম যে লেকচারটা ছিল মনে আছে, রোমান নাম্বার দিয়ে পুরাতন পদ্ধতিতে আমরা সুন্দর করে শিখে ফেলছিলাম যে কি করতে হয় কি করতে হয় না, ওই জিনিসগুলো নিয়ে কাজ করব। এখানে কি হয়েছে, পর্যায় সারণীর গ্রুপ 1A এর মৌল সমূহের বেলায় যতই তুমি নিচের দিকে নামো তত কি হয়। শোনো, এই 1A মানে কি বলতো, 1A মানে হচ্ছে তোমাদের গ্রুপ 1টা। তার মানে কি বলতো, তার মানে ওই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রন্সিয়াম, এই গ্রুপটা। ঠিক আছে, তাহলে এবারে কি হয়েছে, উপর থেকে যত নিচের দিকে নামতে বলছে তত কি হইতেছে, তত হচ্ছে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, কথা সত্য। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কথা মিথ্যা। ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, কথা সত্য। তাহলে অ্যান্সার কত হবে, 1 আর 3, তাই না? তাহলে বলো 1 আর 3 নাম্বারটা কোথার মধ্যে আছে, ততই কি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে কত, 1 আর 3, তাই না? কারণ 2 নাম্বারটা তো ভুল আছে, হ্রাস তো পায় না, রাইট? তারপরটার মধ্যে কি হয়েছে বলতো, তারপরটার মধ্যে এখানে মৌলগুলোর আয়তনের বেলা যখন কাজ করতেছো তখন কোন ক্রমটা সঠিক বলতো। তখন এখানের মধ্যে যখন কাজ করতেছো আয়তনের বেলায়, তখন কি হয়েছে, তখন এখানের মধ্যে এটা আছে, এখানে হচ্ছে রুবিডিয়াম,
সিজিয়াম, ফ্রনজিয়াম। তখন কি উপর থেকে নিচের দিকে নামলে আমি কি বলছি যে আমার আকারটা কিন্তু কি পায়, আমার আকারটা কিন্তু বৃদ্ধি পায়। যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় বলো তোমাকে, তখন এখানে ভিতরে সবচেয়ে কম আকার কার বলতো, সবচেয়ে কম আকার হচ্ছে লিথিয়াম, তারপর কার সোডিয়াম, তারপর কার বলতো পটাশিয়াম, তারপর কার রুবিডিয়াম, তারপর কার সিজিয়াম, আর সবচেয়ে বড় কার বলতো ফ্রনসিয়াম। এটা হচ্ছে আর কি ব্যাপার হওয়া উচিত। তাহলে এবার চলো দেখি কোনটার সাথে ব্যাপারটা মিলছে। তার আগে এই নাম্বারটা দেখি, এই জিনিসটার সাথে অ্যান্সার মিলছে, তাহলে এটা হইছে মনে হয়। তারপরটা বলতো কি, এটা কি মিলছে, না মিলে না, লিথিয়াম মাঝখানে, এটা হবে না, এটা বাদ। এটা কি মিলছে, না সিজিয়াম পয়েন্ট হবে না, বাদ। এটা কি মিলছে, না এটা মিলে না, পরস্পর এটা মিলে না, বাদ। তাহলে অ্যান্সার কত নাম্বারটা হচ্ছে, অ্যান্সার কিন্তু এ নাম্বারটাই হচ্ছে, রাইট, অ্যান্সার এ নাম্বারটাই হচ্ছে। তাহলে চলো পরেরটার মধ্যে কাজ করি। পরেরটার মধ্যে কি বলছে দেখো, যে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। তাই শুধু সোডিয়াম ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করতেছে, আমার কাজটা সহজ হয়ে গেছে। এটা হচ্ছে নিয়ন, কি বলছিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। তাহলে বলো, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। সবগুলোতে কি আছে, 10টা করে ইলেকট্রন আছে, রাইট, 10টা করে ইলেকট্রন আছে। তাহলে বলো এবার এখানের মধ্যে কি হয়েছে, এখানে 10টা প্রোটন, 10টা ইলেকট্রন, এখানে কি 10টা ইলেকট্রন, বাট প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 11টা। এখানে কি 10টা ইলেকট্রন বাট কি 12টা প্রোটন, এখানে 10টা ইলেকট্রন বাট কি 13টা প্রোটন। তাহলে সবচেয়ে বেশি প্রোটন আছে কোথায়, অ্যালুমিনিয়ামে। সো ও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কি আকার ছোট করে ফেলবে, তাই না, তাহলে ওর ছোট, ওর বড়, ওর বড়। তাহলে এবার দেখো এই সিকোয়েন্সে কোনটা মিলছে। তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস ছোট, সোডিয়াম প্লাস বড়, নিয়ন বড়, এটা ঠিক আছে। পরেরটা ঠিক আছে, না এটা ঠিক নাই, ভুল আছে, কারণ কি ম্যাগনেসিয়াম আর নিয়নের ভিতরে সোডিয়াম প্লাস সবচেয়ে ছোট, না এটা ঠিক, ভুল। এই সাইডের মধ্যে সোডিয়াম প্লাসটা ম্যাগনেসিয়াম 2 প্লাসের মধ্যে, এটাও হয় নাই, ভুল। তারপর মধ্যে কি হয়েছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস সবচেয়ে বড়, এটাও হয় নাই, কারণ ম্যাগনেসিয়াম 2 প্লাস সবচেয়ে ছোট হওয়ার কথা। তো এখানের মধ্যে অ্যান্সার কত হবে, এ নাম্বারটা, রাইট। এবার তাহলে পরেরটার মধ্যে যখন কাজ করব, তাহলে কি আসতেছে, যে নিম্নের ইলেকট্রন বিন্যাসের জন্য কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তাহলে আগে বের করে চলো, এখানে কি 1s2 2s2 2p1, তাহলে পাঁচটা কার বলতো, বোরনের। 1s2 2s2 এটা কার বলতো, বেরিলিয়ামের, 4টা। আর কি 1s2 2s1, তাহলে কি এটা লিথিয়ামের। এখানে দেখো গুণ 1s2 2s2 2p2, মানে 6টা কার, কার্বনের। তাহলে এবার একটু গুছায় ফেলো তো ভাই, এখানে আছে কি লিথিয়াম, তারপর কি আছে বেরিলিয়াম, তারপর কি আছে বোরন, তারপর কি আছে কার্বন। তো এখন কি একটা পর্যায়ে যখন তুমি বাম থেকে ডানে যেতে চাও, তখন কি হয়, তখন তার আকারটা কিন্তু কমে যায়, আকারটা কিন্তু কমে যায়। তাহলে আকার যদি কমে যায়, তাহলে মনে রাখতে হবে ওর যে বাম সাইডে ওর আকার কি, ওইদিকে আকার কমছে, ডিক্রিজ হয়েছে। তাহলে অবশ্যই এর আকার কি হবে, ওর আকারটা হবে ম্যাক্সিমাম। ঠিক বলছি এটা বলতো, কারণ এরপরে তো সে কমছে খালি, সো ওটাই তো সবচেয়ে বড় হবে, তাই না। তাহলে বলো এবার এই লিথিয়ামটা কোথায় আছে, এই সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সার হবে কত, সি। ক্লিয়ার, ইজি জিনিস কিন্তু একদম, ঠিক আছে। তাহলে এবার পরে পেয়ে যদি একটু কাজ করি, তাহলে এখন এখানে কি আছে দেখো, এখানে আছে যে একটা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে একটা সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি, আয়নীকরণ শক্তি বলি, তাই না। যে একটা মৌল আমার একটা ইলেকট্রন বের করতে যে এনার্জি লাগবে, তাকে আমরা কি বলবো, আয়নীকরণ শক্তি বলবো। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরো এখানটার ভিতরে আমাদের এরকম টাইপের জিনিসপাতি গুলো হয়েছে। কাহিনীটা হচ্ছে এরকম, যে এখন একটা ইলেকট্রনকে লাস্ট শেল থেকে তুমি বের করে নিয়ে আসতেছো, বের করে নিয়ে আসা মানে কি বলতো, সে কি লোয়ার লেভেল শেলগুলা থেকে হায়ার লেভেল শেলগুলা দিকে যাচ্ছে না, চিন্তা করে দেখো তো, লোয়ার থেকে হায়ার লেভেলের শেলগুলা দিকে যাচ্ছে, ঠিক। তাহলে যদি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে কি শক্তির শোষণ না বিকিরণ, একটু ভেবে বলেন তো। অবশ্যই এটা কি, অবশ্যই এখানে কিন্তু শক্তির শোষণ হচ্ছে, তাই না, কারণ নিম্ন থেকে উপরের দিকে যাইতে হলে শক্তির শোষণ করতে হবে। আবার দেখো তো ভাই, এখন যখন তুমি এখানে কাজ করতেছো, তখন কি হবে, এখন মনে রাখতে হবে একটা অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম প্লাস হয়েছে, তো প্রথম ইলেকট্রন দান করতে যে শক্তি লাগবে তার নাম হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, প্রথম আয়নীকরণ শক্তি। যদি সে আবার কি করে, আবার এখান থেকে আরেকটা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 2 প্লাস বানায় ফেলে, তাহলে এটা কি হবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বা এই অ্যালুমিনিয়াম 2 প্লাসটা যদি আরেকবার ইলেকট্রন দান করে ফেলে, তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি, ঠিক আছে। তা আরেকবার যদি তোমাকে বুঝাই বলি, ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রন দান করলে যে ম্যাগনেসিয়াম প্লাস, একে বলা হয় ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। আর যদি ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরেকবার যায়, ওটার নাম কি হবে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ওটার নাম হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, ওকে।
তো পরের বার যদি আমরা একটু কাজ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে এখানটার ভিতরে এই জিনিসটা কিন্তু দেখো বলা হয়েছে। তাহলে আমি এখন কি জানতে চাই, আমি এখন জানতে চাই এই যে আমি মাত্র কাজ করলাম ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+ থেকে, তাই না? ম্যাগনেসিয়াম থেকে যখন ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম প্লাস হইছে তখন এটাকে আমরা কি বলছি, ফার্স্ট আয়োনাইজেশন বলছি, তাই না? ফার্স্ট আয়োনাইজেশন পটেনশিয়াল বলছি, ওকে। আর যখন হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস থেকে ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+ হইছে তখন এটাকে আমরা সেকেন্ড আয়োনাইজেশন পটেনশিয়াল বলছি, তাই না? এটাই বলে আসছি না আগের পেজে, লাস্ট পেজে এটাই বলছি। তাহলে এখন আমি জানতে চাই যে এই দুটার ভিতরে কোনটার শক্তি হচ্ছে বেশি লাগছে, কোনটার আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি। তাহলে এবার তোমার ঠান্ডা মাথায় তোমাকে বলো তো যে আমরা প্রথম কেসে আমার ইলেকট্রন বের করছি ম্যাগনেসিয়াম থেকে, দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রন বের করছি কার থেকে, এই ম্যাগনেসিয়াম প্লাস থেকে, রাইট? এবার ক্লাসের শুরুতেই বলে আসছে একটা কথা, সেটা হচ্ছে আকার যেটা আছে সে আকার যত কম অবশ্যই এখান থেকে ইলেকট্রন বের করতে এনার্জি কি লাগবে, ইলেকট্রন বের করতে এনার্জি বেশি লাগবে। তাহলে যদি এনার্জি বেশি লাগে তাহলে অবশ্যই কি হবে বলতো, অবশ্যই তার জন্য আমাদের আয়নীকরণ যে শক্তিটা আছে সে আয়নীকরণের ভ্যালুটা কিন্তু কি হবে, বেশি হবে, রাইট? সো এখন যখন তুমি কাজ করতেছো খুব ক্লিয়ারলি বুঝো যে এখন এই পার্টটুকুর মধ্যে যখন তুমি কাজ করবা তখন এই ম্যাগনেসিয়াম আর এই ম্যাগনেসিয়াম প্লাস এই দুটার মধ্যে কম্পারিজন হবে। তাহলে বলো এখন এখান থেকে এই ম্যাগনেসিয়ামটা আর এই ম্যাগনেসিয়াম প্লাসটা এই দুটার ভিতরে কার আকার ছোট, তোমরা একটু বলো দেখি ভাই। কারণ আমি এইমাত্র শিখে আসছি জিনিসগুলা যে ভাই এখানে কি আছে, 12টা প্রোটন 12টা ইলেকট্রন, এখানে 12টা প্রোটন বাট 11টা ইলেকট্রন। সো আকারের যদি কম্পেয়ার করো, যদি আকারের কম্পারিজনে আসো তাহলে অবশ্যই কি মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়ামের আকারটা হবে বড়, ম্যাগনেসিয়াম 2+ এর আকারটা কি ছোট। কারণ কি এখানে কিন্তু কি আছে, একটা প্রোটন বেশি আছে ইলেকট্রনের তুলনায়। সো এখানে যার আকারটা বেশি তার কি আয়নীকরণ কম হবে না? ঠিক বলছি? তাহলে আয়নীকরণের ক্ষেত্রে কি হবে বলতো, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ হবে কি কম আর ম্যাগনেসিয়াম প্লাসের আয়নীকরণ হবে কি বেশি। তাহলে যখন তুমি ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করবা তখন কি হবে, তখন এটাকে বলবো ফার্স্ট আয়নাইজেশন। আর যখন তুমি ম্যাগনেসিয়াম প্লাস থেকে বের করো তখন তাকে কি বলি, সেকেন্ড আয়নাইজেশন, তাই না? তো এখন কোনটা বেশি হচ্ছে বলতো, তাহলে সবসময় সেকেন্ড আয়নাইজেশনটা বেশি হচ্ছে। তার মানে প্রথমটার চেয়ে সবসময় সেকেন্ড আয়নাইজেশনের এনার্জি কি হবে, বেশি হবে। এই জিনিসটা আমি এখানে বুঝাইতে চাচ্ছি। তাহলে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে ম্যাগনেসিয়ামের প্রথম এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির ভিতরে কোনটি বড়, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সবসময় কি হয়, বেশি হয়। ঠিক আছে? তাহলে এবার দেখো পরের পেজ যদি একটু চলে যাই, কিছু ব্যতিক্রম নিয়ে কথাবার্তা আছে এখানে। সে ব্যতিক্রম গুলো হচ্ছে এরকম টাইপের কথা যে একটা সাবশেল মানে হচ্ছে একটা এসপি বা ডিএফ যেগুলো আছে, যদি হচ্ছে কোনো একটা উপশক্তি স্তর যদি ফুলফিল অথবা হাফ ফিল্ড হয়, যদি কোনো একটা অরবিটাল ফুলফিল বা হাফ ফিল্ড হয় তাহলে ওইটা স্টেবল হয় বেশি। যদি স্টেবল বেশি হয় তাহলে আমার ইলেকট্রন বের করতে এনার্জি বেশি লাগবে, ফলে তার আয়নাইজেশন পটেনশিয়াল যেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি সেটা হচ্ছে বেশি হবে। সহজ হিসাব, ঠিক আছে? আইপি মানে কি, আইপি মানে হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি হবে। আচ্ছা তাহলে লিখে দিচ্ছি এটা, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হচ্ছে। ওকে, তাহলে ওর যে আয়নীকরণ শক্তি আছে ওর আয়নীকরণ শক্তি হবে কি বেশি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমি কাজ করতেছি তখন কি, এখন তোমার কাছে আছে ধরো বেরিলিয়াম, তোমার কাছে আছে ধরো বোরন। তাহলে এখানে কি আছে 1s2 2s2, এখানে আছে 1s2 2s2 2p1। তাহলে আমাকে একটু বলো দেখি ভাই, এখন এখানে আছে 2s2 আর এখানে আছে 2p1, তাহলে এখন এটা হচ্ছে ফুলফিল হইছে বাট এটা কিন্তু হাফ ফিল বা ফুলফিল কোনোটাই হয় নাই। তাহলে কোনটা বেশি স্টেবল বলতো, অবশ্যই কিন্তু এখানে বেরিলিয়াম, এই দুটোর ভিতরে বেরিলিয়ামটা যেহেতু ফুলফিল হয়েছে তাহলে ও বেশি স্টেবল। আর যেহেতু ও বেশি স্টেবল এই জন্য ওর কিন্তু কি বেশি হবে, আয়নীকরণ শক্তির ভ্যালুটা বেশি হবে। ঠিক আছে? আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, এখন যদি তুমি এই কাজটাই করো নাইট্রোজেন আর অক্সিজেনের জন্য তাহলে লাস্টে কি আসে 1s2 2s2 2p3, এখানে কি আসে 1s2 2s2 2p4। তাহলে এবার মনোযোগ দাও, এখানে যখন কাজ করতেছো এটা কিন্তু কি হয়েছে, হাফ ফিল্ড হয়েছে, এটা কিন্তু হাফ ফিল্ড হয়েছে, তাই না? হাফ ফিল্ড হয়েছে, কিন্তু অপরদিকে 2p4 কিন্তু হাফ ফিল্ড বা ফুল ফিল্ড একটাও হয় নাই। তাহলে আমাকে বলো তো ভাই, যেটা হাফ ফিল্ড হয়েছে ওটা স্টেবল বেশি না কম? অবশ্যই বেশি। যদি স্টেবল বেশি হয় তাহলে তার অবশ্যই কি হবে, আয়নীকরণ শক্তির ভ্যালুটা অবশ্যই অক্সিজেনের চেয়ে বেশি হবে। ঠিক বলছি না? আচ্ছা এবার আরেকবার একটু খেয়াল করো ভাই, এখানে কাজ করতেছি
আবার দেখো এখানে কি হয়েছে, এখানের মধ্যে যখন কাজ করতেছি এখানে ম্যাগনেসিয়াম এখানে অ্যালুমিনিয়াম, তুমি করে ফেলবা একটু বিন্যাস গুলা করে করে এখানে কি পাবা 3s2, অ্যালুমিনিয়াম নিয়ে করে ফেলবা এখানে কি আসে 3s2 3p1। তাহলে এখন যখন কাজ করতেছি তখন এখানে 3s2 যদি হয় তাহলে ওই মৌলটা স্টেবল বেশি, এই জন্য তার কি হবে, কারণ সে ফুলফিল হয়েছে, কিন্তু অপরদিকে 3p1টা কিন্তু ফুলফিল হয় নাই। তাহলে অবশ্যই এই দুটোর ভিতরে কার আয়নীকরণ শক্তি বেশি বলতো, আবারও ম্যাগনেসিয়ামের বেশি অ্যালুমিনিয়ামের কম। অপরদিকে তুমি যদি চলে যাও তাহলে কি পাচ্ছি আমি এখানে ফসফরাস, এখানে পাচ্ছি কি সালফার। তাহলে এবার আমাকে বলতো ফসফরাসের লাস্টে কি কি আসবে, এখানে আসবে 3p3, আর এখানে কি কি আসবে বলতো লাস্টে 3p4। তাহলে যেটা 3p3 হইছে অবশ্যই সেটা কি হাফ ফিল্ড, কারণ মানে পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 6, সে এখন আছে 3টা, তাহলে অবশ্যই সে কি হবে হাফ ফিল্ড হয়েছে, এই জন্য সে কি বেশি স্টেবল বেশি, এই জন্য তার কি আয়নীকরণ বেশি। তাহলে ফসফরাসের সালফারের ভিতরে অবশ্যই ফসফরাসের আয়নীকরণ শক্তি কি হবে বেশি হবে, সিম্পল হিসাব। ঠিক আছে, তো এই পেজগুলো হচ্ছে ব্যতিক্রমের পেজ এবং কোয়েশ্চেন এখান থেকে অনেক অনেক পরিমাণ বেশি আসে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু সামনের দিকে চলে যাই তাহলে কি পাচ্ছি দেখো, এখন এই কোয়েশ্চেনটা একটু ফোকাস করো। লিথিয়াম এবং নিয়ন এই দুটার মধ্যবর্তী একটা মৌল আছে যার প্রথম 7টা আয়নীকরণ শক্তির ভ্যালু কোশ্চেনের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, এরকম একটা ভ্যালু দেওয়া আছে এখানে। এখন মৌলটার পরমাণু যোজ্যতা কত হবে, এখন আমাকে একটু আগে ঠান্ডা মাথায় অ্যান্সার দাও যে 7টা ইলেকট্রন বের করে নিয়ে আসছে, তার মানে ওর কাছে কি মিনিমাম 7টা ইলেকট্রন থাকতে হবে না? চিন্তা করে দেখো তো কোশ্চেনে, যেখানে প্রথম 7টি আয়নীকরণ শক্তি সমূহ নিয়ে কাজ করছে, তাহলে ওর কাছে মিনিমাম কতগুলো থাকতে হবে, মিনিমাম 7টা থাকতে হবে। তাহলে এখন দেখো তো ভাই এখানে 1s2 2s2 ওর কাছে আছে ইলেকট্রন মাত্র 4টা, এটা দিয়ে কাজ হবে, হবে না, তাহলে এটা বাদ। আবার এখানে মধ্যে দেখো কোনো কত হয় 1s2 2s2 2p1, তাহলে আছে 5টা, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, কারণ আমার লাগবে কয়টা, আমার লাগবে মিনিমাম 7টা, তাই না? এখন তাহলে এগুলো হইতে পারে, কারণ দেখো 1s2 2s2 2p4 ওর কাছে 8টা আছে, এটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে যে 1s2 2s2 2p6, তাহলে 10টা, এটাও কিন্তু সম্ভব, তাই না? 8টা 10টা। এখন তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা আমরা একটু জাস্টিফিকেশন করতে চাই। তাহলে এবার কোশ্চেন পড়ো, কোশ্চেনের মধ্যে একটু ফোকাস করে দেখো যে এখানটার ভিতরে এটা কিন্তু হচ্ছে অক্সিজেন আর এটা হচ্ছে নিয়ন। এখন আমাকে বলো নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় অবস্থা থেকে তুমি যদি ইলেকট্রন বের করো তার ওর আয়নীকরণ শক্তি কি সর্বোচ্চ হওয়া উচিত না? সর্বোচ্চ হওয়া উচিত। তাহলে নিয়নের ক্ষেত্রে কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি ম্যাক্সিমাম হবে, তারপরে ব্যাপারটা গিয়ে কমবে। কিন্তু এখানে দেখো তো ভাই, এখানে দেখো এইখান থেকে এখানে দেখো তো পরে যদি একটু যাই তাহলে কি হয়েছে, ওকে ওকে তার এখানে কি হয়েছে, এখানে কিন্তু এই প্রথমটা আছে এরকম, কিন্তু এরপর কিন্তু ব্যাপারটা বাড়ছে, তার মানে তোমার কিন্তু কি হয়েছে প্রথম একটা শক্তি লাগছে, পরে গুলো থেকে বাড়তে 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 গিয়ে এইখানে গিয়ে আবার কি হয়েছে বাড়ে গেছে। তাহলে আলটিমেটলি প্রথম আয়নীকরণ শক্তি যদি এটা হইতে হয় তাহলে ওর কিন্তু কি হইতে হইতো, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়ালটা ম্যাক্সিমাম হইতে হইতো। ঠিক আছে, কিন্তু এরকম কি হইছে না, তার মানে অবশ্যই একটু বিন্যাসটা ওর না। তাহলে এরকম বিন্যাসটা কার, এরকম বিন্যাসটা হচ্ছে অবশ্যই তাহলে এই সি নাম্বারটা ওর। ঠিক আছে, আর যদি তুমি অ্যাকচুয়ালি তুমি ভ্যালুগুলো বের করে ফেলো তাহলে কাজটা করা যাবে। ঠিক আছে, তো এখন দেখো এই পর্যন্ত আমরা সুন্দর করে কাজ করে ফেলছি, তো এখন অ্যান্সার কত হবে, সি নাম্বারটা অক্সিজেন। পরেরটার মধ্যে যদি কাজ করো তাহলে এখন এখানে কি আসছে, আয়নীকরণ শক্তির সঠিক ক্রমও চাইছে এখানে। তাহলে এখন আমাকে বলো যেখানে সবার আগে যখন কাজ করতেছিলা তখন কি কি আছে এখানে, নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর কি আছে ফ্লোরিন, আর এখানে সবার লাস্টে আছে নিয়ন। তো এখন দেখো সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হবে, সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে কিন্তু নিয়নের, নিষ্ক্রিয় গ্যাসের। এটা সবসময় মনে রাখবা, যেটা নিষ্ক্রিয় গ্যাস থাকবে, যেটা নিষ্ক্রিয় গ্যাস থাকবে ওই নিষ্ক্রিয় গ্যাসের সবসময় আয়নাইজেশন পটেনশিয়াল কিন্তু কি হবে ম্যাক্সিমাম। কেন, কারণ ওর লাস্টে থাকে NH2 NP6, সো ও কিন্তু স্টেবল, সবচেয়ে ম্যাক্স স্টেবল পজিশনে আছে। ঠিক আছে, ম্যাক্স স্টেবল পজিশনের মধ্যে আছে। সো মনে রাখতে হবে যে অবশ্যই সে কিন্তু কি হবে সর্বোচ্চ আয়নীকরণ শক্তি নিয়ে থাকবে সব সময়। ঠিক আছে, তাহলে বলতো ভাই এখানে কি হবে, তাহলে এখন যখন তুমি কাজ করতেছো সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি নিয়ে কাজ করতেছি, তাহলে এখন সবচেয়ে বেশি কার হবে, সবচেয়ে বেশি হবে নিয়নের, তারপরে কি হবে ফ্লোরিন, কারণ এরপরে তারা কার আসতেছে। কিন্তু আবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কি বলছিলাম মনে আছে, 2p3 এটা 2p4, তো স্টেবল বেশি কে নাইট্রোজেন, সো ওর বেশি হবে, রাইট? সো এখন ফ্লোরিনের পরে তাহলে কি আসবে নাইট্রোজেন, তাহলে সবার লাস্টে কি আসবে অক্সিজেন। তাহলে নিয়ন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সিকোয়েন্স।
এবার মিলাও কোনটার সাথে মিলতেছে। দেখো প্রথম কথা হচ্ছে এখানে তো প্রথমে নিয়ন নাই গা, সো এই দুটো কিন্তু বাদ, এই দুটো বাদ। তাহলে এখন এখানে কাজ করো, নিয়ন সবচেয়ে বেশি, তারপর কে ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আর পরের ক্ষেত্রে দেখো তো ভাই এটা কেন ভুল, কারণ এখানে কিন্তু এই নাইট্রোজেন অক্সিজেন পোর্শনটুকু ঠিক নাই, এখানে নাইট্রোজেনটা অবশ্যই বেশি হওয়ার কথা, ঠিক আছে, সো এটা কিন্তু টিকতেছে না। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি পরেরটাই চলে যায় তাহলে কি পাচ্ছি, কি বলছে, নিম্নে কোনটির দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। তাহলে এবার দেখো ভাই, এখন যখন তুমি কাজ করতেছো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, কারণ কি, কারণ প্রথমটা কিন্তু করা আছে, তাই না, এর দ্বিতীয় আয়নীকরণ শক্তি নিয়ে কাজ করতে বলছে। তাহলে এবার তোমরা আমাকে বলো ভাই, লিথিয়াম প্লাস, তারপর কি আছে, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস আছে। তাহলে সবগুলা ক্ষেত্রে ইলেকট্রন যদি বের করে দাও তাহলে এটা কি হবে, লিথিয়াম 2 প্লাস, বের করে দাও তাহলে হবে যাবে কি সোডিয়াম 2 প্লাস, ইলেকট্রন বের করে দাও তখন কি হয়ে যাবে পটাশিয়াম 2 প্লাস, এখানে ইলেকট্রন বের করে দাও তাহলে কি হয়ে যাবে বলতো, রুবিডিয়াম 2 প্লাস। এবং এগুলাকে আমরা কি বলবো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলবো, রাইট, কারণ প্রথমটা তো হচ্ছে আগে মানে পরমাণু অবস্থা থেকে বের করছে। এখন এই পোর্শনটুকুর ভিতরে যত তুমি হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছ তত কি হয় বলতো, তত তোমার সাইজটা মানে আকারটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আকার যদি বৃদ্ধি পায় তাহলে তার আয়নাইজেশন পটেনশিয়াল কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে সবচেয়ে কম আকার কার, সবচেয়ে লোয়ার সাইজ কার, সবচেয়ে লোয়ার সাইজ হচ্ছে আমার লিথিয়াম প্লাসের, যার সাইজটা সবচেয়ে কম তার আয়নাইজেশন পটেনশিয়াল কি সবচাইতে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এই জন্য কোনটা হবে বলতো, আয়নীকরণ শক্তি সবচেয়ে সর্বোচ্চ কার হবে, এই লিথিয়ামটার হবে, তাই না, এই লিথিয়ামটার হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আর কি আমাদের বেসিক ব্যাপার। সো পরেরটার মধ্যে কি বলছে দেখো, যে নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি, ওই একই কোশ্চেন করছে, ঠিক আছে। তো এখন তোমরা অ্যান্সার দাও, কি হয়েছে, সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, উপর থেকে নিচের দিকে নেমে যাও তাহলে কি হয়, আকারটা বাড়ে, তাই না, আর আকার বাড়লে কি হয়, আয়নীকরণ যেটা আছে সে আয়নীকরণের ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। তো যার আকার সবচেয়ে ছোট, এখানে সোডিয়াম ছোট, এই সোডিয়াম ছোট হওয়ার কারণে তার কি আয়নীকরণ যেটা আছে সে আয়নীকরণের ভ্যালু কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, সো অ্যান্সার কোনটা বলতো, অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এই সোডিয়ামটা নিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। সো এই পর্যন্ত কাজ করে ফেললাম। তারপরে প্রশ্নে কাজ করতেছি, দেখো কি হয়েছে, এখানটার ভিতরে কি হয়েছে, কোন একটা মৌল নিব, এটার 1 মোল চার্জ নিছি, নিরপেক্ষ বিচ্ছিন্ন গ্যাস আছে ওখান থেকে সহজে এক পরমাণু যুক্ত করে দিব। তার মানে এখানে কি চাইছে একটু বুঝো, যে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এই Cl মাইনাস হয়েছে, তাকে আমরা কাজ করছি। তাহলে যদি একটু এই ছবিটার দিকে ফোকাস করো তাহলে কি হয়েছে দেখো একটু, যে এই ক্লোরিনটা ওর চারপাশে কিন্তু শেল ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে আরো 8টা কিন্তু ছিল এখানে, হ্যাঁ, এখানে কিন্তু ইলেকট্রন গুলো আছে, দেখানো হয় না বাট আছে। ওকে, এবার তুমি আরো একটা ইলেকট্রন যোগ করছো, যোগ করার কারণে কি হয়েছে, যোগ করার কারণে এখানে গিয়ে সে এরকম মাইনাস চার্জ যুক্ত হয়েছে। তাহলে এবার তুমি ঠান্ডা মাথায় বলো তো ভাই, তাহলে এখানে মেইনলি কি করা হচ্ছে, 3টা ছিল এখানে, এরপরে বাইরে থেকে আরো একটা এক্সট্রা ইলেকট্রনকে এখানে আনা হয়েছে, নিয়ে আসা হয়েছে, রাইট। তাহলে আমাকে বলো তো ভাই, এখানে মধ্যে যখন উপর দিক থেকে ইলেকট্রনকে নিচের দিকে নামতেছে না, তাহলে এখানে ফার্স্টেরটার ক্ষেত্রে অবশ্যই কি হবে, শক্তির উপর দিক থেকে নিচের দিকে যেহেতু একটু নামে, তাহলে ওখানে প্রথম ক্ষেত্রে কি হবে, শক্তির বিকিরণ হয়ে যাবে, কি হয়ে যাবে বলতো, শক্তির বিকিরণ হয়ে যাবে। ওকে, এবার আগেরটার মতোই সেম কাহিনী, যে অক্সিজেন যদি ইলেকট্রন গ্রহণ করে ও মাইনাস হয় তাকে বলবো আমরা ফার্স্ট আয়নীকরণ, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আর এখানে যদি হচ্ছে ও মাইনাসের সাথে আরেকটা যোগ করে O2 মাইনাস করা হয় তাহলে এটাকে বলবো দ্বিতীয় আয়নীকরণ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। তো খুব ক্লিয়ার কাট কথাবার্তা হচ্ছে এরকম, যে তোমার এখানটার ভিতরে সবকিছুর ফোকাস শুধু একটাই, সেটা হচ্ছে যে আমার অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করলে প্রথমটার জন্য নাম হবে ফার্স্ট ইলেকট্রন আসক্তি, দ্বিতীয়টার জন্য নাম হবে সেকেন্ড ইলেকট্রন আসক্তি। এবার এই পার্টটুকুর মধ্যে যখন তুমি কাজ করতেছো খুব ক্লিয়ার কাট কথাবার্তা মাথায় রাখবা, সেটা হচ্ছে এরকম, যে প্রথমটার ক্ষেত্রে যেহেতু হচ্ছে তুমি মাত্রই বলে আসছো যে ও কি করে, শক্তির বিকিরণ করে, রাইট, এই জন্য ওর জন্য ডেলএইচ এর ভ্যালু কিন্তু কি হবে, নেগেটিভ হবে। কত হবে এটা, নেগেটিভ হবে, ঠিক আছে, 142 কিলো জুল বা কিছু একটা আসবে। অপর দিকে ও নিজে হচ্ছে মাইনাস, এইদিকে ও নিজে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি একটা অপরটাকে বিকর্ষণ করবে না, বিকর্ষণ করবে, তাহলে এই বিকর্ষণের বিরুদ্ধে আমাকে এক্সট্রা এনার্জি দিতে হবে, তাই না। এই জন্য দ্বিতীয় যে ইলেকট্রন আসক্তি আছে, যেহেতু
বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিতে হবে এগুলো বিরুদ্ধে যোগ করতে। এই জন্য এখানে দ্বিতীয় ডেলের ভ্যালু সবসময় কত হবে? প্লাস হবে। এখানে ভ্যালুটা প্লাস 844। ঠিক আছে, তো আমি এটা বলতে চাচ্ছি যে তোমার সকল ক্ষেত্রেই আমাদের ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সকল ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রন আসক্তি যেটা, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি যেটা, ইলেকট্রন অ্যাফিনিটি ওইটা কিন্তু হয় নেগেটিভ, কারণ সে শক্তি বিকিরণ করে। কিন্তু সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে ওই ইলেকট্রন অ্যাফিনিটিটা কিন্তু কি হয়ে যায় বলতো? পজিটিভ। কারণ কি? কারণ এখান থেকে বাইরে থেকে এনার্জি সার্ভ করতে হয়। ঠিক আছে, বাইরে থেকে কি করতে হয়? এনার্জি দিতে হয়, এনার্জি দিতে হয় এই জন্য। ঠিক আছে, কারণ কি বলতো? এখানে মাইনাস মাইনাসের মধ্যে বিকর্ষণ কাজ করে, তার বিরুদ্ধে আমাকে ইলেকট্রন গুলাকে যোগ করতে হয়, এই জন্য আমার এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে। ঠিক আছে, এখন খেয়াল করো ভাই, এই পর্যন্ত কাজ করা শেষ। এবার এই পার্টটুকুর ভিতরে যখন তুমি আরেকটু ফোকাস করবা, তখন তুমি কি দেখছো দেখো। এই কথাগুলো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। যেখানে যখন তুমি কাজ করছো তখন কি হয়েছে, তখন এখানে অক্সিজেনটা আমার সরি এখানে অক্সিজেনটা কি করছে, এই অক্সিজেনটাই হচ্ছে এই অক্সিজেনটা হচ্ছে কি করছে দেখো তো, এই অক্সিজেনটাই হচ্ছে এখানটার ভিতরে যখন তুমি কাজ করতেছো, সে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে ও মাইনাস বানাইছে, তখন সে কি এই এনার্জির ভ্যালুটা কত হয়ে গেছে বলতো? নেগেটিভ 142 লেখা আছে। অপরদিকে এ ও মাইনাস এবং ও ও মাইনাস কি করতেছে, সরি ও মাইনাসটা আর এখানে ইলেকট্রনটা একে অপরটাকে কি করতেছে বলতো? বিকর্ষণ করতেছে। সো এই দুটার মধ্যে যে বিকর্ষণ থাকে, এই বিকর্ষণ থেকে দূরে করে নিজেকে যোগ করতেই আমাদের বাইরে থেকে কি করতে হয়েছে? বাইরে থেকে এক্সট্রা ফোর্স দিতে হয়েছে। ঠিক আছে, এখানে ধরো আমি কাজ করতেছি, এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে। যখন সে বাইরে থেকে এক্সট্রা এনার্জিটা গ্রহণ করবে, তখনই তার ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা কি হয়ে যাবে বলতো? পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, সো এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন দেখো এখানে মাইনাস 142 ছিল, এখানে প্লাস 844 আছে। সো অবশ্যই কি প্রথমটা সবসময় কি মনে রাখতে হবে বলতো? প্রথম যে ইলেকট্রো অ্যাফিনিটিটা আছে, ফার্স্ট ইলেকট্রো অ্যাফিনিটিটা সবসময় কি হবে? নেগেটিভ। বাট সেকেন্ড ইলেকট্রো অ্যাফিনিটি যেটা আছে, সেটা কিন্তু কি আবার? সেটা কিন্তু আবার পজিটিভ। ঠিক আছে, কারণ বিকর্ষণ করে কাজ করতেছি। তো এবার যদি পরের পেজে আমরা একটু যাই, তাহলে ওই সেম কথাই আবার চলে আসবে যে একটা গ্রুপে যখন কাজ করতেছে আবার সেম কথা, যে আকার যেটা আছে, সে আকার সাথে কি বলতো? ইলেকট্রন আসক্তির যে সম্পর্ক, সেই ইলেকট্রন আসক্তির সম্পর্ক হচ্ছে উল্টা, তাই না? তো যখন তুমি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাবা, তখন আকার কিন্তু হচ্ছে কমে গেছে। সো আকার যদি হচ্ছে কমে যায়, তাহলে তার ইলেকট্রন শক্তি কিন্তু কি হবে? তাহলে তার ইলেকট্রন শক্তি হচ্ছে আলটিমেটলি বেড়ে যায়। অপরদিকে তোমার যখন নিচ থেকে উপরের দিকে উঠছো, তখন কিন্তু আকার কমছে। আর আকার যদি কমে, নিচ থেকে উপরের দিকে উঠছে কিন্তু এবার, হ্যাঁ নিচ থেকে উপরে, আকার কিন্তু কি হয়েছে? আকার কিন্তু কমছে। পর এখানেও কিন্তু শক্তি কি হয়েছে? বেড়ে গেছে। আবার তুমি যদি উপর থেকে নিচের দিকে যাইতা, তখন কি হইতো বলতো? তখন কিন্তু উল্টা কাজটা হইতো। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে গেছো, এই জন্য এরকম হয়েছে। ওকে, এরকম উপর দিকে গেছে। যদি তুমি এখানে কাজ করতে এরকম যে উপর থেকে নিচের দিকে গেছি, তখন আকার বাড়তো, তখন শক্তি বাড়াটা কমে যেত। ঠিক আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় বলতো? গ্রুপ 17 গিয়ে। গ্রুপ 17 মধ্যে এখানে কি হয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে কাজ হয়েছে। হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল হইতেছে, হওয়া উচিত ছিল হচ্ছে ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি কার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে হচ্ছে আমার ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ফ্লোরিনেরটা হয় কম, ক্লোরিনটা হয় বেশি। এই ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কেন বেশি? ওই আসক্তি হচ্ছে আমরা পরের পেজে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে। তাহলে এখন এখানে এই জায়গাটার মধ্যে আমরা কাজ করব, যে এখানে কি বলছে যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, ওই একই কোশ্চেন আর কি। ঠিক আছে, তো আমরা এবার ঠান্ডা মাথায় আসতেছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন নিয়ে। তো এখন খুব ক্লিয়ারলি বুঝো, ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে ক্লোরিন, আর এখানে আছে হচ্ছে ফ্লোরিন। তাহলে এখন দেখো ভাই, এখানে কি হয়েছে? 2 8 7, এখানে হচ্ছে 2 আর 7। তাহলে এখন এখানে মন দেখো তো ভাই, কি বলতে পারবো? যে ওর আকারটা হচ্ছে একটু বড়, আর ওর আকারটা হচ্ছে একটু ছোট। এখন কি হয়েছে? এখন হচ্ছে একটা ওয়ার্ড আছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব, এটা কি বলতো? এটা হচ্ছে আমার লাস্ট শেলের ইলেকট্রন, লাস্ট শেলের ইলেকট্রন ডিভাইড বাই হচ্ছে তার আকার। এখন তোমরা আমাকে দেখে বলো তো ভাই, দুইটা ক্ষেত্রে আমার লাস্ট শেলের ইলেকট্রন নাম্বারটা কি সেম না? সেম না বলতো ভাই? সেম কিন্তু। তাহলে এখন যখন কাজ করবো, যেহেতু দুইটারই লাস্ট শেলের ইলেকট্রন নাম্বারটা সেম, তাহলে এখন কম্পেয়ার করতে হবে কি দিয়ে? এই চার্জ ঘনত্বের সাথে এই আকার দিয়ে, তাই না? তাহলে চার্জ ঘনত্ব, আকার, আর একটা অপরটা কি বলতো? ব্যস্তানুপাত, তাই না? যদি ব্যস্তানুপাত হয়, তা তোমরা অ্যান্সার দাও। যার আকার বেশি, তার কিন্তু অবশ্যই কোন ঘনত্ব কম বলতো? তার অবশ্যই চার্জ ঘনত্ব কিন্তু কম। আর যার আকারটা কম, তার কোনটা বেশি বলতো? চার্জ ঘনত্ব হচ্ছে বেশি।
সহজ হিসাব, ঠিক আছে? তাহলে এখন এই পার্টটুকুর মধ্যে কি করতে হবে, এই পার্টটুকুর মধ্যে যখন কাজ করতে হবে তখন ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এরকম টাইপের যে এখন এই পার্টটুকুর ভিতরে কম জায়গায় বেশি ইলেকট্রন আছে, বুঝো কিন্তু একটা ফ্লোরিন নিয়ে যখন তুমি কাজ করতেছো কম জায়গায় বেশি ইলেকট্রন, কম জায়গায় বেশি ইলেকট্রন নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? বেশি ইলেকট্রন নিয়ে কাজ করতে হচ্ছে। আর এরপরে কি হইতেছে, বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন হচ্ছে তুমি আরো আনতে চাও, তাহলে ও অলরেডি কম জায়গায় বেশি জিনিসটা বসে আছে, এক্সট্রা ইলেকট্রন সে কি অ্যাট্রাক্ট করবে না, উল্টা সেখানে বিকর্ষণ করা শুরু করবে, তাই না? কারণ তার মধ্যে অলরেডি কম জায়গায় বেশি ইলেকট্রন আছে, তাহলে তার ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করে ফেলবে। যদি বিকর্ষণ করে ফেলে তাহলে আলটিমেটলি সে গ্রহণ করতে পারবে, পারবে না। আর একটা সহজ এক্সাম্পল দেই, ধরো তোমার কাছে বাংলাদেশ আর কানাডা আছে, ঠিক আছে? বাংলাদেশ আর কানাডার ভিতরে বাংলাদেশে কি আমার ঘনত্ব অনেক, কি বাংলাদেশের ঘনত্ব অনেক বেশি, কিন্তু কানাডার ঘনত্ব অনেক কম, জনসংখ্যা ঘনত্ব, তাহলে কানাডা ইচ্ছা করলে আরো মানুষ নিতে পারে, কিন্তু বাংলাদেশ ইচ্ছা করলে কি পারে, পারে না। সো যার কাছে হচ্ছে এরকম চার্জ ঘনত্ব বেশি সে কিন্তু ইচ্ছা করলেও বাইরের এক্সট্রা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে না। সো এই যে এক্সট্রা ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, এক্সট্রা ইলেকট্রনের প্রতি এক্সট্রা ইলেকট্রন প্রতি আকর্ষণ কম, আকর্ষণ হচ্ছে কম, এই জন্য কিন্তু কি তার ইলেকট্রন আসক্তিও কি কম, রাইট? আর এখানে কি করতে পারবে, সে এক্সট্রা ইলেকট্রনকে ইচ্ছা করে আকর্ষণ করতে পারবে, এক্সট্রা ইলেকট্রনের প্রতি আকর্ষণ তার কি আছে, আকর্ষণ তার হচ্ছে বেশি আছে। সো এই জন্য কি হবে বলতো, এই জন্য তার হচ্ছে ইলেকট্রন আসক্তির ভ্যালুটাও কি বলতো বেশি হবে, সিম্পল হিসাব, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত কাজ করা হয়ে গেল আমাদের। তাহলে পরের পেজে যখন তুমি কাজ করতেছো তখন কি হইতেছে, তখন এই কোশ্চেনটার মধ্যে যখন সলভ করবা তাহলে পুরো ব্যাপারটা বলো তো করতে হবে। তাহলে সবার আগে এটা তো সলভ করে ফেলছি, তাহলে এবার এই পর্যন্ত আমি বলো তাহলে সবচেয়ে বেশি কার হইতেছে এই গ্রুপটার ভিতরে, ভাইগুলো তো এমনি আকার বলো এমনি বা, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ক্লোরিন। কারণ কি ক্লোরিন ক্লোরিন ব্রোমিনের ভিতরে আকার সবচেয়ে বড় কার ছিল, আকার সবচেয়ে ছোট কার ছিল, ফ্লোরিনের, ওটা না হয়ে হইছে কার, হইছে হচ্ছে আমার আলটিমেটলি ক্লোরিনের। ওকে, আচ্ছা তাহলে পরের পেজ যদি একটু যাই তাহলে কি হবে, নিচের কোনটি নষ্ট সবচেয়ে বেশি, চলো একটু প্লে করি এটা আমরা। এখানে কি কি আছে, এখানে দেখো কার কার কথা বলছে, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ধরো এরকম ভাবে কিছু করা আছে। তাহলে এবার একটু অ্যান্সার দাও তো ভাই। এখন নাইট্রোজেনটার বাম থেকে যখন ডান দিকে যাচ্ছ তখন ওর কি আকার কমতেছে, রাইট? আকার কমে, তাহলে এখন এখানটার ভিতরে আকারটা হচ্ছে ডিক্রিজ করতেছে, তাহলে বাই ডিফল্ট এই গ্রুপটার ভিতরে সবচেয়ে বড় কার হবে, ফ্লোরিনের, রাইট? আবার তুমি মাত্রই পড়ে আসছো যে ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে কার বেশি, ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তি কি হয়, বেশি হয়। সো আলটিমেটলি এখানে তাহলে সবচেয়ে বেশি কার হবে আলটিমেটলি বলো তো, ক্লোরিনের হবে, ঠিক আছে? সো আলটিমেটলি आंसर কিন্তু সিএলই হচ্ছে। সো আমি তোমাদেরকে এটা বলতে চাইতেছি যে যখন ইলেকট্রন আসক্তি আসবে তখন মনে রাখবা সবচেয়ে বেশি কার, ক্লোরিনের। আবার তড়িৎ ঋণাত্মকতা যদি আসে তাহলে आंसर কি হবে, आंसर হবে ফ্লোরিন, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে একটু, ওকে? আচ্ছা এবার দেখো এখানে কি বলছে, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি, ওই সেম জিনিসই বলছে, ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার বলতো, এই সেম কোশ্চেন ক্লোরিনের, তাই না? মাত্রই করে আসছো, যদি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোশ্চেনটা আসে আর যদি অপশন থাকে তাহলে সবসময় आंसर কি হবে, সবসময় आंसर কিন্তু এই ক্লোরিনটা হয়ে যাবে, ওকে? আচ্ছা তাহলে এবার দেখো ভাই এই পর্যন্ত হয়ে গেল আমাদের, সেম কোশ্চেন করে ফেলছি আমরা। এবার তাহলে কি হইছে যে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি, তাহলে বড় সঠিক ক্রম কোনটি হবে, মাত্র শিখে আসছো যে সবার আগে কি, সবার আগে আসবে ক্লোরিন, তারপর কি আসবে ফ্লোরিন, তারপর গুলো ঠিকই আছে, ব্রোমিন, সবার লাস্টে আসবে আয়োডিন। তাহলে বলো এখানে সিকোয়েন্সটা কোনটার ভিতরে আছে, পাঁচটার ভিতরে ফ্লোরিন আগে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে না, তারপরটার মধ্যে কি আছে, এইটা আছে, সো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? ফ্লোরিন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, বি নাম্বারটা অ্যান্সার, ওকে? দেখছি কত ইজি কোশ্চেন আসে। তারপরটার মধ্যে বলো আমাকে কি হচ্ছে, গ্যাসীয় অবস্থায় কি বলছে, একটি পরমাণুর 1 মোল ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তা কি, তোমরা আমাকে বলো তো, একটা ইলেকট্রন যোগ করছে এই সিএল, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিএল মাইনাস হইছে, তাকে আমরা কি বলবো বলো তো, প্রথম ইলেকট্রন আসক্তি না? চিন্তা করে দেখো তো, প্রথম ইলেকট্রন আসক্তি বলবো, এটা হচ্ছে এই সি নাম্বারটা, খুব সহজ জিনিস, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ মোল পরমাণু বলছে, ওকে নাইস। তাহলে এখানে কি বলছে এখন পরেরটার মধ্যে, যে এই পর্যায় সারণীতে কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বেশি, তাহলে এখন বলতো পর্যায় সারণীতে কোন গ্রুপের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হয়, চিন্তা করে দেখো তো, কোন গ্রুপটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করে, গ্রুপ 17 না? তুমি চিন্তা করে দেখো হ্যালোজেনের গ্রুপটা, হ্যালোজেনের গ্রুপটা কি হয়, বাম থেকে ডান দিকে গেল, তুমি নরমাল চিন্তা করে দেখো যেখানে যখন কাজ করতেছো
ওকে, এরকম আসছি। তাহলে যত বাম দিক থেকে তুমি ডান দিকে যাবা তত কি হবে, তোমার আকারটা কমে যাবে। যত তোমার আকারটা কমবে, তত কি হবে, তারিত্ব আসক্তি কি হবে, বেশি হবে। তো এখানের মধ্যে সবচেয়ে বেশি আকার কার হইতে পারে, সবচেয়ে বেশি আকার হইতে পারে, সবচেয়ে কম আকার কার হইতে পারে, ক্লোরিনের। এই জন্য তারিত্ব আসক্তি কি হয়, সবচেয়ে বেশি হয়। আনসার কি হবে, গ্রুপ 17। ওকে, সো তোমার অপশনের মধ্যে গ্রুপ 17 অথবা হচ্ছে প্রথম ক্লাস অনুযায়ী যদি 7 এই অপশনের মধ্যে থাকে তাহলে ওটা আমাদের আনসার হবে। কত নাম্বারটার মধ্যে আছে বলতো, এই হ্যালোজেন, হ্যালোজেনটা আমাদের आंसर হবে। ঠিক আছে, গ্রুপ 17 কে কি বলা হয়, এই গ্রুপ 17 কে আমরা আলটিমেটলি হ্যালোজেন বলে ফেলি, রাইট? সো এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপারটা আর কি, সবাই বুঝতে পারছি? নাইস। তারপরে পেজে যদি একটু আমরা যাই, চলে আসছি আমরা আমাদের তড়িৎ ঋণাত্মকতার ভিতরে। তাহলে এখন যখন তুমি তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কাজ করতেছো, খুব ক্লিয়ার কথা হচ্ছে এরকম যে ধরো এই হাইড্রোজেন এই ক্লোরিন এদের মধ্যে কোনটা শেয়ার হয়, রাইট? শেয়ার হচ্ছে। তাহলে এখন শেয়ারকৃত ইলেকট্রন কেউ যদি নিজের দিকে হচ্ছে টান দিয়ে নিয়ে আসে তাহলে ওটা কি মাইনাস, ওটা কি প্লাস। তাহলে এখন পরে কি হয়েছে, এখন এখানটার মধ্যে মেইন কথা হচ্ছে কি, যে কোনো একটা শেয়ারকৃত ইলেকট্রন যদি কেউ নিজের দিকে টান দিয়ে নিয়ে আসে তাহলে ওটা হয়ে যাবে মাইনাস, পরেরটা কি হয়ে যাবে, প্লাস। খুব ক্লিয়ার কাট কথাবার্তা হচ্ছে এটা, যে তড়িৎ ঋণাত্মকতা সেই তারই বেশি হবে যার কি ইলেকট্রন নিজের দিকে, শেয়ারকৃত নিজের দিকে টানার ক্ষমতা অনেক কি হয়, বেশি হয়। এবং এখানে রুলটা ওই আগের মতোই সেম, যেমন কি মনে রাখতে হবে, যে আকার যেটা আছে এই আকারের সাথে এই তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক কিন্তু কি আবারও ওই ঋণাত্মক, মানে উল্টা সাইডের সম্পর্ক, তাই না? উল্টা সাইডের সম্পর্ক। তো এখন এরকম তড়িৎ ঋণাত্মকতা হয়ে যাবে। তার মানে তুমি যখন কাজ করতেছো এরকম ভাবে মনে রাখতে হবে, গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে নামলে আকার কিন্তু কি পায়, আকার কিন্তু হচ্ছে বৃদ্ধি পায়। আর আকার বাড়লে অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে সেই তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কিন্তু কি হবে, কমে যাবে, কমে যাবে। বা এখানে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ফলে আকার কি হইতেছে, ফলে আকারটা হচ্ছে কমে যাচ্ছে। আর আকার কমলে অবশ্যই কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। এবার একটা ছোট্ট ইনফরমেশন দিই, মনে আছে তোমাদের যখন সেকেন্ড ক্লাসটা হচ্ছিল তখন আমি তোমাদের কথা বলছিলাম কিছু ইনফরমেশনের কথা। এখন ওইখানে একটা ইনফরমেশন এরকম ছিল যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলকে, মনে রাখবা পৃথিবীর সবচাইতে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে, তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, তো এই কোশ্চেনটা এইটা কেন বলতেছি, কারণ সাধারণত নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই অপশনে কোশ্চেন যখন আসে তখন যদি কোশ্চেনে মানে অপশনের ভিতরে ফ্লোরিন থাকে তাহলে আর কিছু চিন্তা করার দরকারই নেই। ঠিক আছে, সবসময় মনে রাখবা যদি তড়িৎ ঋণাত্মকতা বলে তাহলে বেশি কার, ফ্লোরিনের। কিন্তু যদি ইলেকট্রন আসক্তি বলে তাহলে বেশি কার, ক্লোরিনের। ডিফারেন্স মনে রাখো কিন্তু ভাই, যদি তড়িৎ ঋণাত্মকতা বলে তাহলে অ্যান্সার হবে কি, ফ্লোরিন। কিন্তু যদি বলে আমার কি ইলেকট্রন আসক্তি তাহলে অ্যান্সার কি, ক্লোরিন। সাবধান, হ্যাঁ? ওকে, তাহলে যদি পরের পেজে যাই, তাহলে এবার দেখো এই পার্টটুকুর ভিতরে অনেক কিছু দিয়ে দিছে আমরা, এখানে ডিফারেন্স অনেক কিছু আছে। সো এখন এখানের মধ্যে মেইন কাহিনী রেখে একটু বুঝো, যেখানে মেইন কাহিনী হচ্ছে যে বাড়ছে কমছে এগুলো বলা আছে সবকিছুই। তো এখন মাঝে মাঝে এগুলা দিয়ে পোলারিটিও ডিফাইন করা যায়, তাই না? যেমন ধরো তুমি কাজ করতেছো কি নিয়ে, CH4 কে নিয়ে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের 2.1, তাহলে ওদের ডিফারেন্স 0.4 আসছে। যদি এই তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য, এটা আমরা সামনে আবার পড়বো, সেই হচ্ছে এই যে তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে, এই তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা যদি 0.5 এর কম হয় তাহলে কিন্তু সে কি, সে হচ্ছে নন পোলার, মানে তার মধ্যে কোনো পোলারিটি নাই। কিন্তু যখনই 0.5 থেকে বেশি হয়ে যায়, বেশি হলে সে কি, তার মধ্যে পোলারিটি আসা শুরু করে। যেমন আমি তোমাকে বুঝাই, ধরো তোমার কাছে আছে কি অ্যামোনিয়া, তাহলে কত হয় এটা বলতো, নাইট্রোজেনের জন্য কত হয়, 3 - 2.1 তাহলে 0.9। সো ওর মধ্যে পোলারিটি কিন্তু আছে, ঠিক আছে? বা তুমি H2O নিয়ে যদি কাজ করো তাহলে কত হবে, অক্সিজেনের জন্য কত দেখো তো, অক্সিজেনের জন্য কিন্তু এখানে 3.5, সো এখানে বসাও 3.5। আর হাইড্রোজেনের জন্য কত, 2.1, তার ডিফারেন্স আসে 1.4। 0.5 এর থেকে বেশি হইলে সেটা কোন যৌগ হয়ে যাবে বলতো, পোলার যৌগ হয়ে যাবে। ঠিক আছে, মানে তার মধ্যে প্লাস মাইনাস আছে। সো এইগুলো হচ্ছে পোলার যৌগ, কিন্তু এখানে কিন্তু কি নাই, পোলারিটি নাই, এটা নন পোলার যৌগ। সহজ হিসাব, ঠিক আছে? তাহলে পরেরটার মধ্যে যখন আমি কাজ করব তখন ব্যাপারটা কি, তখন এখানে কি বলছে দেখো, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিনের ভিতরে তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম। তার আগে সাজাই আমরা, কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। পর্যায় সারণী থেকে বাম দিক থেকে ডান দিকে যাও, ফলে আকার কি হয়, আকার সময়ের সাথে কমে যায়।
আর আকার যদি কমে তাহলে অবশ্যই তার কি বেশি বলতো, অবশ্যই তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অবশ্যই তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাহলে বলতো কোনটা অ্যান্সার হবে, তখন অ্যান্সার হয়ে যাবে কি বলতো, অ্যান্সার হচ্ছে আমার ফ্লোরিন যেখানে সবচেয়ে বেশি, তাহলে এখানে কি হয় বলতো, ফ্লোরিনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তারপর অক্সিজেন, তারপর কি নাইট্রোজেন, সবচেয়ে কম কার্বনের। তাহলে বলো এটা কোথায় নাম্বার অপশনের মধ্যে আছে, এক নাম্বারটার মধ্যেই আছে। তো আমার এক নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, যে ফ্লোরিন, তারপর কি অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর সবচেয়ে কম কার্বনের। ঠিক আছে, দেখছো ডিওতে আসছে, কত সহজ কোশ্চেন। তারপর একটা যাও, কি বলছে দেখো, কোনটি সবচাইতে তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে 1s2 2s2 2p5, তাহলে এটা কার একটু বিন্যাস, ফ্লোরিন। তারপর এটা কার, 1s2 2s2 2p6 3s1, 11টা, তার মানে সোডিয়াম। পরেরটার মধ্যে কি আছে, 1s2 2s2 2p4, 8টা, মানে অক্সিজেন। পরেরটার মধ্যে দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, মানে কি ক্লোরিন। তাহলে বলো তো ভাই, এই যে সোডিয়াম ক্লোরিন ফ্লোরিন আছে, এর মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কে, আমি কি বলছিলাম যে তড়িৎ ঋণাত্মক সর্বাধিক যখন চাবে তখন খালি খুঁজবা ফ্লোরিন আছে কিনা, যদি ফ্লোরিন থাকে তাহলে ওটাই অ্যান্সার, কিছু দেখার দরকার নেই। তাহলে যখন তুমি একবার ফ্লোরিন পাইছো ওটাই আমার অ্যান্সার না, ঠিক আছে। এটা বারবার করে বলতেছি ভাই, পুরা পৃথিবীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কে, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, এই জন্য মনে থাকে, ঠিক আছে। পুরো পৃথিবীর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে, ওই ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে ম্যাক্সিমাম কার আসবে, এই ফ্লোরিনের আসবে, ঠিক আছে। ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভিটি, ওকে। আচ্ছা, ওকে, তাহলে বন্ধু পড়ে ফেলছি, সামনের দিকে একটু যাই। তাহলে আবার তোমরা আমাকে অ্যান্সার দাও, এই যে কার্বন নাইট্রোজেন নিয়ন এগুলো আছে, তোমরা অ্যান্সার দাও। কার্বন আছে, অক্সিজেন আছে, তারপর কি ফ্লোরিন আছে, সবচেয়ে আছে নিয়ন। তাহলে বড় এটা কোনটা হবে, দেখো তোমাকে আগে খুঁজতে হবে যে কোন অপশনটার ভিতরে সবচেয়ে বেশি ফ্লোরিন হবে, ঠিক আছে, এটা না সবচেয়ে বড় কথা। তাহলে এই সি আর হচ্ছে এই বি আগেই বাদ, ঠিক আছে, কারণ সবচেয়ে বেশি কার হওয়া লাগবে, ফ্লোরিনের হওয়া লাগবে। আর নিষ্ক্রিয় গ্যাস যারা, মনে রাখবা ওদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু খুবই কম হয়, ঠিক আছে, ওদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কি হয়, সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়, ঠিক আছে। তাহলে এবার খুঁজো এই দুটো শর্ত কোথায় কোথায় ফুলফিল হয়েছে, ঠিক আছে। এখন এ আর সি বি ডি দুটোতে শর্ত ফুলফিল হয়েছে, তাহলে এবার দেখি এ আর ডি এর ভিতর কি হয়েছে। তাহলে এখন বলো ফ্লোরিন, কার্বন আর অক্সিজেন কার বেশি তোমরা বলো তো। অবশ্যই বাম দিক থেকে জানিয়ে গেছো, বলে কি আকার ওর কি, আকার হচ্ছে ওর কম, তাই না। আচ্ছা, আকার যার কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তাহলে কি দাঁড়াবে, ফ্লোরিন হবে ম্যাক্সিমাম, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, সবার লাস্টে আসবে নিয়ন, ঠিক আছে। তো এখন তোমরা বলো কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার হয়ে যাবে তাহলে হচ্ছে এই যে এ নাম্বারটা, তাই না, এই নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটার মধ্যে যখন কাজ করবো তখন কি হবে, তখন এখানে আমাদের গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক চলে আসছে। তাহলে এবার খুবই ঠান্ডা মাথা আমার কথা একটু শুনবা। এখন এখানটার মধ্যে খুব ক্লিয়ার কাট কথাবার্তা হচ্ছে যে যে কোনো কিছুকে বা যে কোনো পদার্থকে তুমি যখন হিট দিচ্ছ, তুমি কি করছো, এই সলিডকে যখন তুমি হিট দিবা তখন সে লিকুইডে কনভার্ট হবে, আর লিকুইডকে যখন তুমি বয়েল করবা তখন সে গ্যাসে কনভার্ট হবে, ঠিক আছে। সো এখন এই জিনিসটাই কিন্তু করা হয়েছে, বা তুমি যখন লিকুইডকে ঠান্ডা করতেছো তখন সে সলিড হচ্ছে, আর গ্যাসকে ঠান্ডা করলে আবার কি সে লিকুইড হচ্ছে, তাই না। তো এখন আমাদের যখন কাজ করতেছে আমরা কি নিয়ে, এই গড়নাঙ্ক এই স্ফুটনাঙ্ক নিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পর্যাবৃত্ত ধর্ম না, এটা কিন্তু হচ্ছে কি কোনো রুলস ফলো করে না, এটা কিন্তু হচ্ছে ধীরে 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 কি করে আলটিমেটলি একটা সিকোয়েন্স ওয়াইজ ছাড়াই আমার উল্টাপাল্টা তার নিজের এক্সপেরিমেন্টাল ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সো এটা একটু মনে রাখবা, তোমাদের ক্ষেত্রে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক ব্যাপারটা কি, যে পয়েন্টে সে গলতে শুরু করে, যে পয়েন্টে সে ফুটতে শুরু করে, এবং এই গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু তোমাদের কার জন্য কাজ করতেছে, যে কোনো ধাতুর জন্য কাজ করতেছে, যেগুলো হচ্ছে সলিড অবস্থায় থাকে। তুমি যদি তাকে তাপ দিয়ে গলায় ফেলতে পারো তাহলে সে কি হয়ে যাবে, গলে যাচ্ছে। সো এখন এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু কোনো পর্যায়বৃত্ত ধর্ম হবে না, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের একটু কষ্ট করে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে মেইনলি কি মনে রাখতে হবে জানো, একটা কোয়েশ্চেন আসবে এরকম যে নিচের কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়, তখন অ্যান্সার কি হবে, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক, কারণ তারা কি কোনো পর্যায়ভিত্তিক রুল কিন্তু তারা ফলো করে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমার বেসিক ব্যাপারটা আর কি। সো এই হচ্ছে আর কি আমাদের এই পুরো ব্যাপারটার সাম আপ। দেখো এখানের মধ্যে কি করছি, যখন তুমি ধর্মগুলাকে নিয়ে কাজ করতেছি না, তুমি কি হয়েছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই যে আইতের যে ব্যাপারটা আছে, দেখো
এই যে আয়তের যে ব্যাপারটা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আমার যখন পর্যায়ে গেছো তখন কি আকার বাড়ছে, তাই না? পর্যায় সারণী যখন বাম থেকে ডানে যাবে তখন কি হয়েছে, আকার কমে। যেহেতু আকার কমে এই জন্য বাকি সবগুলো কিন্তু দেখো বেড়ে গেছে, বেড়ে গেছে কিন্তু, তাই না? বা তোমার কি গ্রুপে যখন যাচ্ছ তখন আকার কি হয়, আকার হচ্ছে বেড়ে যায়, ফলে বাকি সবগুলো কিন্তু কি হয়েছে, কমছে। ঠিক বলছি? আচ্ছা, আর এখানের মধ্যে কি হয়েছে, যখন তুমি একটা পর্যায়ের মধ্যে কাজ করতেছো তখন কি হয়, আমি ধাতু থেকে অধাতুর দিকে অ্যাপ্রোচ করি, তাই না? বাম থেকে ডানে গেলে যাওয়া মানে কি বলতো, ধাতু থেকে অধাতুর দিকে যাই। এই জন্য আমার কোন ধর্মটা বাড়ে, এই জন্য কিন্তু আমার এই অধাতব ধর্মটা বেড়ে যায়। ঠিক বলছি? আর যত হচ্ছে অধাতব ধর্ম বাড়বে তত তার কি হবে, ধাতব ধর্মটা কমে যাবে। তো এগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে কাজ করতেছে। আর এটা তো একটু আগে বললাম যে যত হচ্ছে বাম থেকে ডানে যাবে তত আকার কি হবে, কমে যাবে, রাইট? আর আকার কমে যাওয়া মানে কি, মানে ব্যাসার্ধ কমে যাওয়া। আর এখানের মধ্যে কক্ষের পথের সংখ্যা কিন্তু কোনো কমে না, কারণ একটা নির্দিষ্ট শক্তি স্তরে কক্ষপথ সেম থাকে, শেল সেম থাকে। আর সরবহিস্থ ইলেকট্রন যে সংখ্যাটা আছে নিউক্লিয়াস থেকে দূরত্ব অবশ্যই কমে যাবে, কারণ এটা বেস করেই তো আমার আলটিমেটলি এগুলো করা হয়েছে, রাইট? তো এখন এখানে যা যা কিছু করছো সবসময় এখানে তার উল্টা হয়েছে না, দেখো তো, এখানে কমছে এখানে বাড়ছে, এখানে কমছে, এখানে বাড়ছে এখানে কমছে, এখানে কমবে এখানে বাড়বে, এখানে কমবে এখানে বাড়বে। শুধুমাত্র কি হচ্ছে, যখন সর্বহিত শক্তি স্তরের সংখ্যা যখন উপর থেকে নিচের দিকে নামছো তখন এখানে বাড়ে আর এখানে সেম থাকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে একটু। আর বাকি এখানেও কমছে এখানেও বাড়ছে। ঠিক আছে, সো এখানে যা হয় এখানে তার উল্টা হইতেছে সব সময়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সামারি স্লাইড। আমার কাছে মনে হয় এই সামারিটা মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরো ক্লাসের আসলে প্রত্যেক দিনের সময় যখন তুমি রিভাইজ দিবা তখন এইটা বারবার করে পড়তে হবে তোমাকে, কারণ আলটিমেটলি হবে কি, এটা আর ওই ব্যতিক্রম গুলা একটু যদি মার্চ করতে পারো তাহলে কিন্তু তুমি সবকিছু ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করতে পারবা আসলে। ঠিক আছে, তো এই আর কি আমাদের পুরো ব্যাপারটা। তো মৌলে পর্যাবৃত্ত ধর্মর এই ব্যাপারটা হচ্ছে আমাদের মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। সো সবাই একটু ভালো মতন পড়বা, ইনশাল্লাহ হচ্ছে ভালো মতন পড়লে আমরা কিন্তু পুরো ব্যাপারটা সুন্দর করে হচ্ছে পারবো ইনশাল্লাহ এক্সামে। ঠিক আছে, কারণ ডিওতে প্রচুর কোয়েশ্চেন আসে, সো ইনশাল্লাহ তোমরা ডিওতে এই কোয়েশ্চেন গুলো পারবা এই আশা রেখে শেষ করছি আজকের লেকচার। ওকে।